আমরা ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি পড়লাম। ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে আমরা খুব ভালো করে জানলাম যে ঐচ্ছিক পেশি তার আরেকটা নাম হয়েছিল কি, ঐচ্ছিক পেশির আরেকটা নাম হয়েছিল ভলেন্টারি, বা আমরা বলতে পারি এটা স্ট্রায়াটেড। স্ট্রায়াটেড কেন? কারণ ওর মধ্যে কি থাকবে, এই পেশিগুলোর মধ্যে এরকম স্ট্রায়াশন মানে দাগ থাকবে, এরকম দাগ থাকবে, তাই আমরা ওকে বলছি স্ট্রায়াটেড মতন। ওকে। এরপরে আমরা যেটা পেলাম, এরপরে আমরা পেলাম হলো যে এইটার মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকবে, এটা চাইলে আমরা নাড়াইতে পারবো ইচ্ছা মতো। তারপরে এটার কোষগুলো হয় নলাকার, তারপর শাখাবিহীন হয়, তোমরা দেখছো এখানে শাখাবিহীন, এবং কোষগুলো সুন্দর একটা নলের মতো। এরপরে দেখা যাচ্ছে যে এরা আড়াআড়ি ভাবে থাকে এবং আড়াআড়ি ভাবে ডোরাযুক্ত, আড়াআড়ি ভাবে কি থাকবে, ডোরাযুক্ত থাকবে। এই ছিল আর কি, এই ছিল এই যে আড়াআড়ি ভাবে ডোরাযুক্ত। তাহলে এই যে আড়াআড়ি ভাবে ডোরাযুক্ত, এবং এরা মূল কথা হলো স্যার এইদেরকে আমরা খুব সহজে নিজের মতো করে নাড়াইতে পারবো। তো এটা ঐচ্ছিক। এবার অনিচ্ছিক পেশি বললাম যে ঠিক আছে, এই অনিচ্ছিক পেশিগুলোর অপর নাম মসৃণ পেশি, কারণ এরা কি করে, এদেরকে আমি চাইলে কি করতে পারি না, এদেরকে চাইলে আমরা নাড়াইতে পারি না, তাই এরা অনিচ্ছিক পেশি, মানে ইনভলিউন্টারি। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের ক্ষেত্রে যদি স্ট্রায়াশন নাই, তাহলে এদের কোনো কি নেই, এদের মধ্যে কোনো স্মুথ, মানে আমি যদি বলি সহজ কথায়, আহ কি বলবো, স্মুথের বিপরীত কি বলবো, আচ্ছা এদের মধ্যে ধরো কি নেই, যেহেতু কোনো স্ট্রায়াশন নাই, তাহলে এরা স্মুথ হবে, মানে একদম মসৃণ হবে। অর্থাৎ অমসৃণতা নাই, মসৃণ হবে এরা। তাহলে এরা এরকম কে ছিল, এই এরা ছিল না, স্মুথ এরা ছিল। তাহলে কয়টা গেল, দুইটা। আর আরেকটা হলো কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে আমরা সেখানেও বলছি এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে থাকে, আমরা খুব ভালো করে জানি এটা একটা বিশেষ পেশি। কেন স্যার বিশেষ পেশি? দেখো এইটা এবং এই যে এইটা হলো দেখতে যেরকম, এইটার এদের নলাকার এই কোষগুলো দেখতে একই রকম, এবং এদের আবার শাখা না, এদের আবার শাখা। তাহলে আমি বলতে পারি দেখতে, মানে গঠনগত দিক থেকে দেখতে প্রায় স্কেলিটাল মাসেল বা ভলিউন্টারি মাসেল, বা আমরা বলতে পারি ডোরাকাটা বা স্ট্রাইটেড মাসেল, যেটা ঐচ্ছিক পেশি, যেটা এই যে এই ঐচ্ছিক পেশিটার মতো দেখতে। আর ওর কাজগুলো কি, হৃৎপিণ্ড আমি চাইলে আমার হৃৎপিণ্ড আমি নাড়াই ফেলতে পারি না। তাহলে আমার কাজের দিক থেকে এটা একটা অনিচ্ছিক পেশি, কারণ অনিচ্ছিক পেশি যেটা ছিল এটা ছিল এই অনিচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশি কিন্তু আমরা চাইলে নাড়াইতে পারতাম না। অনৈচ্ছিক পেশি আমরা চাইলে নাড়াইতে পারি না। যেমন এই যে দেখো, এই যে এইটা হলো অনৈচ্ছিক পেশি। ওকে, এটা অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি কোথায় আছে এখানে? অনৈচ্ছিক পেশি ধরো আমরা দেহে অভ্যন্তরীণ যে অঙ্গ থাকবে সেগুলো, যেমন খাদ্য হজম করার জন্য যেটা থাকবে, এই যে খাদ্য হজম যখন করি, এই খাদ্য হজম করতে গিয়ে, আচ্ছা আমি তোমাদের যখন এর আগে স্মুথ মাসেল বলতে গিয়ে মনে হয়, অনৈচ্ছিক পেশি বলতে গিয়ে মনে হয় শেষ হয়ে গেছে। আমি আগে অনৈচ্ছিক পেশিটা সম্বন্ধে আরেকটু বলে নিই। অনিচ্ছিক পেশি যেটা, সেটা হলো মসৃণ পেশি। এটার মধ্যে কি নেই, এটার মধ্যে এইটাতে যেমন স্ট্রায়াশন, স্ট্রায়াশন এরকম দাগ থাকে, এরকম দাগ থাকে। এইটার ক্ষেত্রে এরকম দাগ নাই। তাহলে এটা আমরা বলবো স্মুথ মাসল। স্মুথ মানে কি, একদম মসৃণতা থাকবে এর মধ্যে। এবং এইটা আমরা চাইলে এই পেশিগুলো যেই জায়গা থাকবে, এই পেশিগুলো ধরো পেটের এখানে আছে, যে পেটের এখানে, তাহলে এই পেশিগুলো, অর্থাৎ আমি যদি বলি আমার এই মুখটা, এই মুখটার পরে আমার এখান থেকে গলাটাই খাদ্যনালীটা, খাদ্যনালীর পরে এখান থেকে এই পাকস্থলী, পাকস্থলীর পরে এখানে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত্র, এই যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র এগুলো থাকবে, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু প্রতিনিয়ত ক্রমসংকোচন হবে। ক্রমসংকোচন মানে হলো, সহজ কথায় ঢেউ যেরকম হয় না, একটা ঢেউ যেরকম হয়, তুমি এই মাথা থেকে একজনের দড়ি ধরলা, আরেক মাথায় এই মাথার দড়ি ধরছে, একজনের এখানে দড়ি আছে। আমরা প্রায় সময় ছেলেটা নিয়ে আমি বেশি করে ছেলেটা এইখানে কি করে, এইখানটা দড়ি বাঁধা থাকলে সে এই জায়গায় একটা কি করে, এই যে একটা ধাক্কা দেয়, হাতটা উঠায় এরকম একটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে এই দড়িটা এরকম হয়, এই দড়িটা এরকম দোলাচল 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 হয়ে যায়। সেম ভাবে এই যে দোলাচল হয়, এটাকে বলে ক্রম সংকোচন। এই ঘটনাটাকে বলে ক্রম সংকোচন। ঠিক আমাদের যে খাদ্যনালীটা আছে, এইটাও কি করে এরকম এরকম দোলাচল দোলাচলটা বারবার বারবার এরকম ক্রম সংকোচন হয়। এই ক্রম সংকোচন হয় যেহেতু, এই ক্রম সংকোচন কিন্তু আমরা করি না, এটা আমাদের নার্ভাস সিস্টেম, মানে হলো আমাদের স্নায়ুতন্ত্র জড়িত। তাহলে এই যে ক্রম সংকোচন হয়, এই ক্রম সংকোচন হওয়ার ফলে খাদ্যগুলো সুন্দর মতো এইখানে কি হয়, এইখানে একদম নিচে নেমে আসতে পারে, এবং খাদ্যগুলো সাথে সাথে কি হয়, আর একটু ভাঙে। তাহলে এই ছিল আর কি ক্রম সংকোচন হয়। তাহলে ক্রম সংকোচন এটা আমরা করি না, এটা নিজের ইচ্ছাতেই হয়, অর্থাৎ এটা আমাদের হাত নেই এখানে, এটা ব্রেইন কাজটা করে। তাহলে এই ব্রেইন যে কাজটা করে ক্রমসংকোচন করায়, তাহলে পেশি যেরকম নড়ে, এখানে পেশিগুলো কিন্তু নড়ে, এখানে পেশিগুলো কিন্তু নড়ে। তাহলে এই নড়ার কাজটা আসলে আমাদের ইচ্ছাধীন নয় বলে, আমরা ইচ্ছা করে নাড়াইতে পারি না বলে, এটাকে বলা হয় অনিচ্ছিক পেশি। এবং এইটা নিয়ে যখন দেখলাম, এদের মধ্যে এই পেশিগুলোর নিয়ে যখন দেখলাম যে এরা কি দিয়ে তৈরি, তখন দেখলাম যে এরা আসলে কি দিয়ে তৈরি,
এদের যে ওয়ালটা কি দিয়ে তৈরি, এরকম স্মুথ মাসেল দিয়ে তৈরি। এই যে এই স্মুথ মাসেলের সেল গুলা এরকম সেল দিয়ে তৈরি। তো সেল যখন দেখলাম যে না, কি ব্যাপার, আমাদের হাড্ডির সাথে যে মাসেল গুলো আছে সেগুলোর মধ্যে সেগুলো এরকম, সেগুলো দেখতে এরকম, কিন্তু যখন এদের মাসেল দেখলাম তখন দেখলাম এরকম। তাহলে এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হলো এদের ক্ষেত্রে স্ট্রায়াশন আছে, ডোরা কাটা আছে, এদের ক্ষেত্রে ডোরা কাটা নাই। তাহলে এটা মসৃণ না, এটা মসৃণ। তাহলে মসৃণ ইংলিশ হলো স্মুথ, তাই আমরা বলি স্মুথ। আর যেহেতু নাড়াইতে পারি না, নাড়াইতে পারি ইচ্ছা মতো নাড়াইতে পারি যেটা, সেটাকে বলে ভলিউন্টারি। আর যেহেতু নাড়াইতে পারি না, তাহলে বিপরীত শব্দ হবে ইনভলিউন্টারি। এই ছিল আমাদের অনৈচ্ছিক পেশির কথাবার্তা। তাহলে এগুলো কোথায় থাকে? আমার যে রক্তনালী আছে, আমি রক্তনালীও কিন্তু নাড়াইতে পারি না, তো রক্তনালীর মধ্যে থাকবে এরা। এরপরে আমাদের পৌষ্টিক নালী আছে, যে পৌষ্টিক নালী, এটা পৌষ্টিক নালী। এই যে আমাদের পৌষ্টিক নালী আছে, এই পৌষ্টিক নালীর মধ্যেও কি থাকবে? এই পৌষ্টিক নালীর মধ্যেও, যদি এই পৌষ্টিক পৌষ্টিক নালীর মধ্যে কি থাকবে? এই পৌষ্টিক নালীর মধ্যে অনৈচ্ছিক পেশি থাকবে। এই ছিল অনৈচ্ছিক পেশির কথাবার্তা। এগুলো আমাদের খাদ্য হজম প্রক্রিয়ায় খুব সাহায্য করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে। এই ছিল অনৈচ্ছিক পেশির কথাবার্তা। তোমরা কি এটুকু বুঝছো? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার। ওকে, অনৈচ্ছিক পেশির কথাবার্তা শেষ। এখন আমরা কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশির কথা যেটা দেখলাম, যে কার্ডিয়াক পেশিটা আসলে কি হয়। কার্ডিয়াক পেশিটা হলো একেবারে, কার্ডিয়াক পেশিটা একেবারে হলো কিরকম দেখতে স্যার? কার্ডিয়াক পেশিটা হলো অমেরুদণ্ডীর, অমেরুদণ্ডী যেটা থাকুক থাকুক, তোমরা শুধু এটা শোনো। কার্ডিয়াক পেশির ক্ষেত্রে এটা দেখতে এইরকম, বাট একটু চেঞ্জ আছে। এটা শাখা নাই, এটা শাখা নাই, এটা শাখা আছে। আর তাইলে দেখতে কি, আমি যদি বলি কাজের দিক দিয়ে, কাজের দিক দিয়ে না, গঠনের দিক দিয়ে কিরকম? গঠনের দিক দিয়ে এরা ঐচ্ছিক পেশির মতো। আর এদের কাজ যখন, যেহেতু এগুলো হৃৎপিণ্ডে থাকে, যেহেতু এরা হৃৎপিণ্ডে থাকে, এই যে হৃৎপিণ্ডে, যেহেতু এরা হৃৎপিণ্ডে থাকে, তাহলে আমি তো চাইলে নাড়াইতে পারি না। তাহলে এগুলো দেখতে কিরকম হবে? এগুলো কাজের দিক দিয়ে কিরকম হবে? কাজের দিক দিয়ে অনৈচ্ছিক এবং গঠনের দিক দিয়ে ঐচ্ছিক। এই ছিল আর কি কার্ডিয়াক পেশিতে। তোমাদের ক্ষেত্রে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু, এই চিত্রটা আঁকবা, তোমার বইতে যে সুন্দর চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা আঁকবা। ওকে, তাহলে এইখানে যে তোমার বইতে যে চিত্রটা আছে, সেই চিত্রটার মধ্যে আমি একটু কথা বলে নেই, তারপরে দেখবা। এটা করে গেল নিউক্লিয়াস একটা, এটা হ্যাঁ, এই যে আমি এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এটা একটা নিউক্লিয়াস দিলাম। এখন তোমরা দেখো, এখন আমি আগে তোমার বইয়ের কথাগুলো বলে ফেলি, তারপরে এখানে বেশি নিয়ে আমরা আরো কিছু কথা বলবো। হ্যাঁ, এই যে পেশিগুলো দেখছো, এই পেশিগুলোর মধ্যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের, এই যে যে পেশিটা থাকে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে থাকবে অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি। নলাকৃতি মানে কার মতো দেখতে? নলাকৃতি মানে দেখতে ঐচ্ছিক পেশির মতো। এবং ঐচ্ছিক পেশির শাখা নেই, এদের ক্ষেত্রে শাখা আছে। এবং এদের মধ্যে আড়াআড়ি দাগ যুক্ত আছে, এদের মধ্যে অর্থাৎ স্ট্রায়াশন বা ডোরা কাটা দাগ আছে। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের মধ্যে কি থাকবে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। এই যে আমি এইখানে একটা ডিস্ক দিলাম, এই ডিস্কটার নাম হবে ইন্টার ইন্টার ক্যালেটেড ডিস্ক। কি নাম বলা হবে? ইন্টার ক্যালেটেড ডিস্ক। আমি এইটা সম্বন্ধে একটু পরে বলবো বিস্তারিত। তো এখন শুধু সাইজটা জেনে রাখো। তাহলে এদের মধ্যে কি থাকবে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে, এরপরে দেখবা এদের ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণ, আমি চাইলে যে হার্টটা বিট করে বিট করে বারবার বিট করে, এটা কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী হয় না। এটা আমরা ঘুমাইলেও হার্ট কিন্তু বিট সব সময় করে। তাহলে এদের সংকোচন এবং প্রসারণও তার মতো না, আমাদের ইচ্ছা মতো না।
তাহলে অর্থাৎ আমি যদি বলি কার্ডিয়াক পেশির গঠন কিরকম, গঠন হলো ঐচ্ছিক পেশির মতো এবং কাজ হলো অনৈচ্ছিক পেশির মতো। তাই একে কার্ডিয়াক পেশি কি বলা হয়? অনৈচ্ছিক পেশি বলা হয়। তাহলে যদি কখনো প্রশ্ন আসে কাজের দিক থেকে কার্ডিয়াক পেশি কিরকম, তখন তোমরা বলবা কাজের দিক থেকে কার্ডিয়াক পেশি, বলো কাজের দিক থেকে কার্ডিয়াক পেশি কিরকম? অনৈচ্ছিক পেশির মতো। ভেরি গুড। কাজের দিক দিয়ে কার্ডিয়াক পেশি হবে অনৈচ্ছিক পেশির মতো। তাহলে কার্ডিয়াক পেশির যে কোষগুলো আছে এগুলো একে অপরের সাথে কি হয়, এই যে শাখার, এটা একটা আর এটা একটা, এই দুইটা হলো কি শাখা দিয়ে যুক্ত হয়। এটা একটা, এটা একটা, তাহলে এই যে শাখা দিয়ে যুক্ত হয়, এটা একটা, এটা একটা শাখা দিয়ে যুক্ত হয়। তাহলে এরা কি হয়, পরস্পর শাখা দ্বারা যুক্ত হয়। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। এই কথাটা যদি না বুঝে থাকো, এই কথাটা এরকম, পুরো হৃৎপিণ্ড কি হবে, এইটা ধরো এটা হলো প্রসারণ অবস্থা, এইটা তার প্রসারণ অবস্থা। তো এটা যদি প্রসারণ অবস্থা হয় তাহলে কি হবে, আবার হৃৎপিণ্ডে কি হবে, সংকোচন হবে না? তাহলে এটা ধরো সংকোচন অবস্থা, দেখো। তাহলে এই যে সংকোচন প্রসারণ যদি হইতে হয়, তোমরা একটা বেলুন নাও, ওই বেলুনটা তুমি যদি সংকোচন প্রসারণ করো তাহলে এদিক থেকে তুমি চাপ দাও, এদিক থেকে তুমি চাপ দাও, চাপ দিলে এটা এইরকম কি হলো, সংকুচিত হয়ে গেল। যদি ঘটনাটা সংকুচিত হয় তাহলে তুমি বলো, তাহলে এইখানে চাপ দেওয়ার সাথে সাথে এরা সবাই একই সাথে কি পেয়েছে, একটা চাপ পাইছে না? এখানে চাপ দেওয়ার সাথে সাথে সবাই একটা চাপ ফিল করছে না? তাহলে একই সাথে সবাই চাপ ফিল করে। তো এই কথার অর্থ হলো যে মনে হচ্ছে সবাই একই, মানে যদি বলি যে দেহ অনেকগুলো হলো প্রাণ মনে হয় একটা, এই টাইপের এরকম একটা বিষয় থাকে এদের মধ্যে। তাহলে আমরা কি পেলাম, যে এই হৃৎপিণ্ডেরও ক্ষেত্রে এইরকমই হয়। হৃৎপিণ্ডের মাসেল গুলো হলো একদম ঠিক এরকম। এরা কি করবে, এরা একে অপরের সাথে একদম শাখার মাধ্যমে যুক্ত থাকে। তো যুক্ত থাকলে একদম একই সাথে এরা কি হয়, একই সাথে সংকুচিত হয়, একই সাথে প্রসারিত হয়। এই জন্য হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে পাম্প যে করে, এদের ক্ষেত্রে দেখা যায় যে একটা সাইড এরকম এরকম কি হলো, এই ধরো হৃৎপিণ্ড, এটা ধরো কি হলো সংকুচিত হয়ে গেলে, এই অংশটা ধরো এটা সংকুচিত হলে একই সাথে সব সংকুচিত হয়ে যায়। আবার এইখানেও সেই চাপ কিন্তু এই জায়গাগুলোতেও পড়ে, এই জায়গাগুলোতেও প্রায় পড়ে যায়। এরপর দেখা যাচ্ছে যে আরেকটা জায়গায় কি হলো, প্রসারিত হলো। প্রসারিত হলে এই সবগুলো একসাথে প্রসারিত হয়। আবার দেখা যাচ্ছে যে এই সাইড গুলো একসাথে প্রসারিত হয়। অর্থাৎ হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখা যায়, আমি আমার পুরো হৃৎপিণ্ডের কথা বলতেছি না, এর কারণ আছে। আমি যখন একটা বেলুনের চাপ দিই, এখানে বেলুনের চাপ দিলে দেখা যাবে যেই সাইডটা চাপ দিচ্ছি, যেই সাইডটা চাপ দিচ্ছি, তো এইদিকে চেপে গেছে। অর্থাৎ কেমন ঘটনা ঘটলো, মনে হচ্ছে যে এক সাইডে সামান্য একটু হাতের তালু দিয়ে চাপ দিলে এগুলো একদম দেবে যায়, দেবে যাওয়ার সাথে সাথে এইটা দেবে গেলো, ঠিক আছে, এগুলোও কিন্তু একটু এদিকে চলে আসে, এগুলোও কিন্তু একটু এদিকে চলে আসে। এই কথার অর্থ হলো মনে হচ্ছে সবাই একই সাথে আছে। তো হৃৎপিণ্ডের মাসেল গুলো কিরকম হয়, হৃৎপিণ্ডের মাসল গুলো সবাই মিলে একই সাথে কাজ করে, অর্থাৎ সংকুচিত এবং প্রসারিত হয়। আমাদের যখন মানব ভ্রূণ থাকে, আমরা তোমরা সবাই জানো জাইগোটের পরে যে ভ্রূণটা হয়, সেই ভ্রূণটা, যে ভ্রূণের মধ্যে আমাদের সবার দেহটা তৈরি হলো। তাহলে মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কি হয়, এই হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একদম সব সময় চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। মেইনলি এটা 23 থেকে 24 সপ্তাহ মতন এই মায়ের দেহের মধ্যে থাকে। আমি হয়তো বা তোমাদের গ্রুপে এটা জানাই দিব ঠিক কত সপ্তাহে এই হৃৎপিণ্ডটা তৈরি হয়। হৃৎপিণ্ডটা যখন তৈরি হয় মায়ের দেহের, মানে মায়ের মায়ের দেহের মধ্যে ঠিক প্রেগনেন্সির ঠিক কত সপ্তাহে বা বাবুর হৃৎপিণ্ড তৈরি হয়, এটা আমি তোমাদের গ্রুপে বলে দিব আর কি, যে ডেটটা। তাহলে এখন দেখ, তাহলে এইখানে এইখানে তোমার বইতে সেই ডেটটা দেয়নি, বলছে যে এখানে কি হলো, যে বিশেষ পর্যায়ে একদম মৃত্যু পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি চলতেই থাকে। অর্থাৎ একটা মায়ের বডির মধ্যে, মায়ের বডির মধ্যে যে বাবুটা থাকে, সেই বাবুটা কি হলো, একদম যে মায়ের এখনো ভূমিষ্ঠ হয়নি, ভূমিষ্ঠ হওয়ার আগ থেকেই ওর ভিতরে, ওর যখন ওর বয়টা তৈরি হলো, তখন হৃৎপিণ্ড যে তৈরি হয়েছে সেই থেকে একদম মৃত্যু পর্যন্ত এই হৃৎপিণ্ড কিন্তু সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে বুঝছো, এই জিনিসটা যদি আমরা নিজের ইচ্ছায় নাড়াইতে হইতো তাহলে কি বিপদ হইতো একবার ভাবো। তাহলে অবভিয়াসলি এইটা আসলে কি হবে, এই যে আমাদের যে কার্ডিয়াক পেশিটা আছে, এই কার্ডিয়াক পেশিটা অবভিয়াসলি এখানে কি হইতে হবে, অনৈচ্ছিক পেশি হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে। কোনো মতে এটা ঐচ্ছিক হওয়া যাবে না। তোমরা কি বুঝছো কেন এটা ঐচ্ছিক হইতে পারবে না? জি জি স্যার। হুম। তাহলে এইটা ঐচ্ছিক যদি হইতো তাহলে কিন্তু বিপদ হইতো না। এটা ঐচ্ছিক হলে আমরা সবসময় নাড়াইতে হইতো। তাহলে এমনিতেই স্বাভাবিকভাবে 1 সেকেন্ড যদি হার্টের বিট বন্ধ হয়ে যায় তাহলে একটা মানুষ মারা যাবে, একটা সেকেন্ড লাগবে, একটা
0.8 সেকেন্ড হইলেই শেষ। তাহলে 1 সেকেন্ড তো অনেক দূর, 1 সেকেন্ড হার্ট বন্ধ হয়ে গেলে, পাম্প বন্ধ হয়ে গেলে হার্টটা মানুষ মারা যায়। তো এই ছিল ন্যানো হার্টের। সেকেন্ড হ্যাঁ, ন্যানো সেকেন্ড হলে? ন্যানো সেকেন্ড হলে হয়তো সিভিয়ার কেসে চলে যাবে, সিভিয়ার কেসে চলে যাবে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাইতেছো? জি স্যার। আমার জি এখানে স্যার। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। ওকে, দেখো, তাহলে কি বললাম যে এখন, তাহলে এখন আমাকে আহাত বলবে, সরি আহাত না, ফাহিম বলবে। ফাহিম, তুমি আমাকে বলো 3টা জিনিসের নাম বলো, স্কেলেটাল, স্মুথ এবং কার্ডিয়াক, অর্থাৎ ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি সম্বন্ধে বলো। কি বুঝছো তুমি? বুঝছি। ফাহিম, জি স্যার। বলো ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি সম্বন্ধে কি বুঝছো বলো। ঐচ্ছিক পেশি প্রাণী ইচ্ছা অনুযায়ী। হম, প্রাণীর ইচ্ছা অনুযায়ী। হ্যালো স্যার। বলো ইচ্ছা অনুযায়ী। স্যার, হ্যাঁ বলো। সংকুচিত হয়, প্রসারিত হয়। আচ্ছা, এই ইচ্ছা অনুযায়ী বলতে কি বুঝাইছো? আমরা প্রাণী ইচ্ছা মানে আমরা ইচ্ছা করলে এটা সংকুচিত করতে পারবো, বা আমরা হাত। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারছো। হ্যাঁ, এবার অনৈচ্ছিক পেশি। উম, পেশি কিন্তু সেখানে আমি হয়তো সামান্য ছোট্ট একটা জিনিস বলবো। অনিচ্ছিক পেশি, এটা মিশ্রণ হয়। হম, এটা প্রাণী ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করা যায় না। কোথায় থাকে এটা? প্রাণীদের রক্তনালী বা পৌষ্টিকনালী। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল। এখন তুমি আমাকে বলতে পারবা? আচ্ছা, আমাকে আহাত বলো, কার্ডিয়াক পেশিটা সম্বন্ধে তুমি কি বুঝলা বলো। জি স্যার। বলো কার্ডিয়াক পেশি সম্বন্ধে বলো। আমি কার্ডিয়াক পেশি সম্বন্ধে একটা অপশন রেখে দিয়েছি, এটা বলবো। তোমরা আগে বলো কার্ডিয়াক পেশি সম্বন্ধে কি বুঝছো বলো। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি উৎকীর্তন এবং আড়াআড়ি দাগ যুক্ত, আচ্ছা, মানে কাজের অনেক। দিক দিয়ে কেমন?
হয়। ঐচ্ছিক পেশির মতো। না, উপরের দিকে যাবে। বলো। স্যার কথা বোঝা যায় না। না, আমি কথা বলি নাই আর কি, তুমি বলো বলো। তাহলে তোমার যেটা তুমি বললা, এখন দেখো, তোমরা যেটা বললা, এখন আমি এখানে একটা জিনিস তোমাদের বলি নাই। সেই জিনিসটা কি ছিল স্যার? আপনি ইন্টারকানেক্টেড ডিস্কটা বলেন না। ইন্টারকানেক্টেড ডিস্কটা আসলে কি? তো ইন্টারকানেক্টেড ডিস্কটা যদি তোমরা ধরতে চাও যে আসলে এখানে তারা কি বোঝাইছে, আমি জাস্ট একটু শব্দটা বলি। ইন্টার, তোমরা কি জানো ইন্টার অর্থ কি? ইন্টার অর্থ স্যার কথাই বুঝতেছে না। ইন, হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? ভিতরে প্রবেশ করা। আচ্ছা, ইন্টার না, ইন্টার মানে হলো আন্ত, 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 আন্ত দুইটার মধ্যেখানে, হ্যাঁ। ইন্টার মানে কি? ইন্টার মানে হলো এই যে এটা, ইন্টার মানে আন্ত। আমি যদি বলি ভিতরে না। দুইটার মধ্যেখানে, হ্যাঁ, এই যে দুইটার মধ্যেখানে, ধরো এটা একটা স্কুল, এটা একটা স্কুল, এই দুই স্কুলের মধ্যে খেলা হয়েছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো আন্ত। বুঝছো? ইন্টার, সেটাকে বলবো ইন্টার প্রতিযোগিতা। ওকে, ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ভার্সিটি গেমস, এরকম বলতে পারি আন্ত। তাহলে এখানে যে ইন্টার ক্যালেটের যে শব্দটা আসছে, সেটা শব্দটা আসছে হলো ইন্টার ক্লেয়ার থেকে, বা ইন্টার কেলেয়ার। এই দেখো, এই শব্দটা আসছে হলো ল্যাটিন ওয়ার্ড। কার থেকে আসছে শব্দটা? ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। ল্যাটিন ওয়ার্ড কি? ইন্টার, ইন্টার কেলেয়ার। এই যে ইন্টার কেলেয়ার, এই ইন্টার কেলেয়ার মানে হলো কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু কি করা? অ্যাড করা বা যোগ করা। তাহলে ইন্টার ক্যালিয়ার বলতে বোঝানো হয় কোনো কিছু অ্যাড করা বা কোনো কিছু কি করা? যুক্ত করা। বুঝতে পারলো? এখন তোমরা হার্টের মধ্যে কেন এটা দেখলা, খেয়াল করবা। এইটা যদি হয় হার্ট সেল, এইটা যদি হয় হার্টের একটা সেল, এই হার্টের একটা সেলের সাথে এই হার্টের আরেকটা সেলের মধ্যে যে কানেকশন হবে, সেই কানেকশনটা যে জায়গাটা থাকবে এটা ডিস্কের মতো হবে। ডিস্ক, এই সিডি ডিস্ক যেরকম এরকম, এরকম ডিস্কের মতো হবে। এই ডিস্কটাকে বলা হয় ইন্টার ক্যালেটেড ডিস্ক। কেন ইন্টার ক্যালেটেড নাম দিছে? একটা সেলের অংশ থেকে আরেকটা সেলের অংশকে যে যেইটা যে যেই জিনিসটা যুক্ত করে দেয়, এইটাকে আমরা বলবো ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে হার্টের ক্ষেত্রে দেখা যায় যে এই সেল এখানে ধরো কমপ্লিট হয়ে গেল, এই যে একটা নিউক্লিয়াস আছে, এই সেলটা কমপ্লিট, এই দেখো এটা আরেকটা নিউক্লিয়াস আছে, এই সেলটা কমপ্লিট। এই মধ্যেখানে যে জাংশনটা থাকবে, এই জাংশন এখানে দেখো লেখা লেখা আছে জাংশন বিটুইন অ্যাডজেসেন্ট সেল। অ্যাডজেসেন্ট মানে কি? অ্যাডজেসেন্ট মানে হলো সন্নিহিত, পাশাপাশি, হ্যাঁ? আর এখানে কি হলো? দেখো জাংশন মানে যুক্ত হয়েছে। তাহলে এই যে দুইটা সেলকে যুক্ত করছে যে জায়গাটা, এটার নাম হলো ইন্টার ক্যালেটেড ডিস্ক। তোমরা কি বুঝছো এটুকু? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ইন্টারক্যালেটেড ডিস্ক দিয়ে কি করে? একটা সেল থেকে হার্ট, হার্ট কিন্তু একটা ইলেকট্রিক সিগন্যাল মেনটেন করে চলে, বুঝছো? আমাদের হার্ট কিন্তু একটা ইলেকট্রিক সিগন্যাল মেনটেন করে চলে। তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে ইলেকট্রিক সিগন্যাল যায় হলো কার দিয়ে? এই ইন্টারক্যালেটেড ডিস্কের সাহায্য নিয়ে। তারপরে আর একটা সেল থেকে আরেকটা সেলে এরকম কি যায়? ইলেকট্রিক সিগন্যালটা যায়। হার্টে যখন পড়াবো তখন ইলেকট্রিক সিগন্যাল কি কি কাজ করে সেগুলো তোমাদের বলবো। ওকে, তাহলে এই পর্যন্তই হলো তোমাদের এই ইন্টারকানেক্টেড ডিস্কের কথাবার্তা। এরপরে দেখি তো আরেকটা প্রশ্ন কেউ করো কিনা। আরেকটা প্রশ্ন আছে, কেউ বলতে পারো কিনা দেখি তো। তোমাদের এই রিলেটেড আরেকটা প্রশ্ন আছে। এই পেশির মধ্যেই কিছু একটা আছে যেটা আমি এখন পর্যন্ত বলি নাই, দেখি বলো তো এটা কি। তোমরা খেয়াল করো নাই? এরমনই বলো, কিছু একটা মিস করে গেছি আমি চিত্রের মধ্যে, তোমাদের বইয়ের। বলো কি মিস করে গেছি। স্যার সার্কোলেমা। ভেরি গুড। এই যে খেয়াল করছো অন্তত একটা কিছু মিস করে গেছে, সার্কোলেমা। তো সার্কোলেমা কি? এই প্রশ্নটা হ্যাঁ বলো। স্যার, এই প্রশ্নটা আমারও ছিল, কারণ এখানে এখানে হচ্ছে যে আগে দুইটা চিত্রে হ্যাঁ, পেশির মধ্যে সার্কোলেমা দেখাইছে বাইরে,
কিন্তু হৃৎপিণ্ডির মধ্যে সার্কোলেমা দেখাইছে ভিতরে। ভেরি গুড। এই যে বুঝে গেছো যে সার্কোলেমা কি আসলে সার্কোলেমা, এবং এখানে দুইটা জিনিস দেখাইছে, একটা হলো সার্কোলেমা বাইরের দিকে দেখাইছে আর একটা হলো ওইটা সার্কোলেমা ভিতর দিকে দেখাইছে, অনিচ্ছিক পেশি। তো অনিচ্ছিক পেশি যেটা দেখছো, এই যে যেটা দেখলা, এই যে অনিচ্ছিক পেশি, তোমরা আগে এইটা শুধু মনে রাখো সার্কোলেমা আসলে কি। আমি একটা পেশি যদি চিত্রটা আমি এখানে আনি না, একটা পেশি চিত্র দেখাইলে খুব ভালো হতো। পেশির চিত্রটা পেশিটা ঠিক কিভাবে তৈরি হয় সেটা দেখাইলে একদম সার্কোলেমা সম্বন্ধে পুরো ক্লিয়ার হয়ে যায়। তো তোমরা শুধুমাত্র এইটুকু মনে রাখো যে আসলে সার্কোলেমা কি। সার্কোলেমা হলো, ওই যে লেমা মানে কি বলো তো, লেমা, লেমা মানে কি তোমাদের আমি শিখেছি, লেমা মানে কি, লেমা ঝিল্লি। বলো, লেমা মানে কি? ঝিল্লি। ঝিল্লি, ভেরি গুড। লেমা মানে হলো ঝিল্লি। তাহলে সার্কোলেমা মানে হলো কি, সার্কোলেমা মানে হলো লেমা যেটা ঝিল্লি থাকে, যেমন কোষের যেমন ঝিল্লি আছে, পেশি কোষের ক্ষেত্রেও সার্কো মানে কিন্তু পেশি, এটা মনে রাখো। এই সার্কো মানে পেশি, এই যে পেশি আছে না, এই পেশি কোষের যে ঝিল্লি বা আবরণ থাকবে তাকে বলা হয় সার্কোলেমা। তাকে বলা হয় কি, সার্কোলেমা। তাহলে এইটাও কিন্তু একদম ঠিক। এই যে কোষ ঝিল্লির ক্ষেত্রে আমি যেভাবে দেখাইছি এটা একদম ডাবল লেয়ারের, এখানে পেশি কোষের ক্ষেত্রে কিন্তু এই সার্কোলেমাও কিন্তু ডাবল লেয়ারেরই হয়। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একদম। আমি তোমাদের বলছিলাম যে কোষ ঝিল্লির যে মেমব্রেনটা আছে সেটা কিন্তু একটা কি ধরনের মেমব্রেন, একক বা ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন কোথায় কোথায় ইউজ করা হয়?